ও, আমি তো ভুল করলাম, দূর। আমি খালি ভুলই করি এই কথার তালে থাকতে গিয়ে। আমি ঢুকলাম হচ্ছে শিশু মেলা দিয়ে। শিশু মেলা দিয়ে আমি কেন ঢুকলাম? ওই ট্রাক, ওই ট্রাক, ওই ট্রাক, ওই কিরে, ওই কিরে, একটু থাম ভাই, একটু সাইড দে আমাকে, আমি আগে যাই। বকা না, ওকে ধরে তো আসলে কি বলবো, মানে এত অব্যবস্থাপনা বাংলাদেশে। ও আরামসে এসে সামনে দিয়ে মাঝখান দিয়ে দাও, ওরা হচ্ছে বেদে। আর ওদের ওরা ওরা করে কি, ওই যে বাড়ি বাড়িতে ঘুরে এই তোমার বাতের বিষ খসায়, তারপরে দাঁতের পোকা খসায়। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে বলে এই দাঁতের পোকা খসাবেন এই। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রান উইথ রাজীবের আরও একটি ব্র্যান্ড নিউ ভেসপা ব্লগিংয়ে আপনাদের স্বাগতম। আজ হচ্ছে 1 মে, অর্থাৎ মে মাসের আজকে 1 তারিখ 2025, বৃহস্পতিবার। তো আজকে যাচ্ছি বৃন্তবর্ণকে নিয়ে, ওদের স্কুল ছুটি, আজকে ছুটি, আর আগামীকাল পরশু দিন 2 দিন তো শুক্র শনি ছুটি। আজকে হচ্ছে 1 মে, মেয়েদের ছুটি, আমার অফিসও বন্ধ একটা না 2 দিন, আজকে এবং আগামীকালকে। তো 2 দিনের এই ছুটিটাকে কাজে লাগানোর জন্য ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ওদের নানুবাড়ি থেকে ঘুরে আসি। ওদের নানুবাড়ি যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু অসাধারণ, আপনাদেরকে আজকে দেখাবো। আজকে অফিস বন্ধ ছিল, তারপরও আমি একটু অফিসে গেছিলাম, হালকা পাতলা একটু কাজ ছিল, সেটা করলাম। এরপরে দুপুরে বের হব, বাট দুপুরবেলা এসে দেখি আকাশ অন্ধকার করে মেঘ জমে একদম বিজলি টিজলি চমকে ভয়াবহ অবস্থা, মনে হলো যে কালবৈশাখী ঝড়টর হবে। তো আমি তো একটু টেনশনেই পড়ে গেলাম যে এই অবস্থায় আসলে যাওয়া ঠিক হবে কি না, কারণ আমি তো বাইক নিয়ে যাব, অর্থাৎ আমার ভেসপা চালিয়ে যাব, আর বৃন্তবর্ণ হচ্ছে আমার পিলিয়ন হিসেবে যাবে। তাদের সেই রাত থেকে এই আবদার যে বাবা বাবা আমরা তোমার সাথে যাব, ব্লগ করতে করতে যাব। সাথে অবশ্য বৃন্তবর্ণর মাও আছে, কিন্তু সে আমার পিলিয়ন হিসেবে নয়, সে আছে হচ্ছে গাড়িতে। সে আমাদের একটু আগেই চলে গেছে। আমরা এই যে বের হলাম এই মাত্র ছুটিটাকে কাজে লাগানোর জন্য বেসিক্যালি। আর আজকে ঢাকাটা মোটামুটি আশা করি ফাঁকাই পাওয়া যাবে, বাট এখন আছি 10 নম্বর মেট্রো রেলের নিচে। মনে হচ্ছে যে এখানে একটু জ্যাম থাকবে। এইখানে তো মনে হচ্ছে যে ভালোই জ্যাম। 10 নম্বরের এই জায়গাটা ফাঁকা পাওয়া ভাগ্যের ব্যাপার। মাঝখানে একবার অটোরিকশা বন্ধ করে দিছিল মেইন রোডে আসা, তখন এখানে ফাঁকা থাকতো, মানে খুব বেশি জ্যাম হতো না বা সিগন্যালটা লম্বা হতো না, এসেই ফাঁকা পাওয়া যেত। তো যাই হোক, জ্যাম শেষ করে আবার আপনাদের সাথে কথা বলবো। 10 নম্বরের যে জ্যাম রে বাবা, সিগন্যাল ছাড়ার পরেও এখানে দাঁড়িয়ে থাকতে হয়। এই বাসগুলা সিএনজিগুলো এমনভাবে রাখে, মানুষ কিভাবে চলাচল করবে, দেখার কেউ নাই। আমি বাচ্চা 2টা নিয়ে আসছি, আমাকে অনেক সাবধানে রাইড করতে হবে, তাড়াহুড়া করলে একদম চলবে না, স্পিড কন্ট্রোলে রাখতে হবে, প্লাস আমার ওদের প্রতি খেয়াল রাখতে হবে। ওরা যদি কোনো অসুবিধায় থাকে সেটা জানতে হবে, থামতে হবে, সেটা সলভ করতে হবে। তো আজকে আমার রুটটা হচ্ছে কাজীপাড়া শেওড়াপাড়া দিয়ে আগারগা হয়ে চীনমৈত্রী সম্মেলনের পাশ দিয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশ দিয়ে, অর্থাৎ আগে যে গণভবন ছিল সেটার পাশ দিয়ে, আসাদ গেট হয়ে, মোহাম্মদপুর হয়ে, বসিলা হয়ে, বসিলা ব্রিজ দিয়ে আমি চলে যাব হচ্ছে কেরানীগঞ্জ হয়ে চলে যাব নবাবগঞ্জ। রাস্তা কিন্তু বেশি না, রাস্তা হচ্ছে আমার বাসা থেকে যদি হিসেব করি তাহলে কত 45 কিলোমিটার হবে, আর বসিলা থেকে অর্থাৎ মোহাম্মদপুর থেকে 35 কিলোমিটার হবে। তো এই হচ্ছে ব্যাপার। তবে রাস্তাটা সুন্দর। আমি যখন মোহাম্মদপুর পার হয়ে যাব, অর্থাৎ বসিলা পার হয়ে যে রাস্তাটা, পুরো রাস্তাটাই একদম নবাবগঞ্জ পর্যন্ত, নবাবগঞ্জ আর কি, নবাবগঞ্জ না, সরি নবাবগঞ্জ। আর একটা আছে নবাবপুর, ঢাকা একটা আছে নবাবপুর, আর একটা আছে ঢাকা জেলার নবাবগঞ্জ থানা, ওইটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো রাস্তাটা অনেক সুন্দর, যেতে খুব বেশি সময় লাগবে না, এই ঢাকা থেকে বের হতে যতক্ষণ, এরপরে আমি সাই করে চলে যাব, কারণ এরপরে রাস্তাও সুন্দর, প্রাকৃতিক পরিবেশও খুব বিউটিফুল। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এই জার্নিটাকে আমি খুব এনজয় করি। আমরা কিন্তু চলে আসছি আগারগা, সামনে আগারগা মেট্রো স্টেশন আমরা দেখতে পাচ্ছি। আমি আগারগা পার হয়ে চলে যাব হাতের ডান দিকে। তো যেটা বলছিলাম, দুপুরবেলা না অনেক মেঘলা ছিল এবং বিজলি চমকাইছে, অনেক থান্ডার স্টর্ম হয়েছে।
এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আমি তো ভাবছিলাম যে শেষ, আজকে আর যাওয়া হবে না। আর আজকে যাওয়া না হলে হয়তো বা কালকে যেতাম না, কারণ কালকে শুক্রবার, শনিবার থেকে আমার আবার অফিস খোলা। বাচ্চাদের স্কুল বন্ধ, বাট শনিবারে হ্যাঁ আমাকে কালকেই ব্যাক করতে হবে। শনিবারে অফিস খোলা। এই আগারগা মেট্রো স্টেশন। তো এরপরে দেখি কি হঠাৎ মেঘ টেক কেটে গিয়ে হয়তো এই দিক দিয়ে এক পশলা বৃষ্টি হয়েও গেছে, রাস্তা ভেজা দেখতেছি। তো মেঘ টেক কেটে গিয়ে সুন্দর রোদ উঠে গেল। তখনই সিদ্ধান্ত নিলাম যে না, আজকে যাব। যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছি, সুতরাং যাওয়া যায়। বাইরে ভাই সিগন্যাল না ছাড়তেই মানুষ যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। ও আমি তো ভুল করলাম, দূর আমি খালি ভুলই করি এই কথার তালে থাকতে গিয়ে। আমি ঢুকলাম হচ্ছে শিশু মেলা দিয়ে। শিশু মেলা দিয়ে আমি কেন ঢুকলাম? আমি তো চিনমৈত্রী দিয়ে যেতে পারতাম। অবশ্য রাস্তা আর একটা আছে, আমি যদি যেতে যেতে বামে ঢুকে যাই তাহলে আমার মনে হয় আমি আবার চিনমৈত্রীর সামনে দিয়ে বের হতে পারবো। হ্যাঁ, আর এই সোজা গেলে হচ্ছে শিশু মেলা। আমি শিশু মেলা দিয়ে যাব না, সামনে শিশু মেলার পরে কলেজ গেট এগুলার জ্যামজুম থাকবে, কোনো দরকার নাই। আমি এইখান দিয়ে বামে টার্ন নিয়ে সোজা আমি বের হয়ে যাব হচ্ছে চিনমৈত্রীর সামনে দিয়ে, যে রাস্তাটা অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশ দিয়ে হাতের ডান দিকে গেলে শহীদ সোহরাওয়ার্দী হসপিটাল, তারপরেই হচ্ছে মিরপুর রোড, এবং মিরপুর রোড ধরে গেলেই কলেজ গেট, আসাদ গেট। আমি এখন যাব হচ্ছে ডান দিকে। এইটাই হচ্ছে চিনমৈত্রী সম্মেলন। এই যে এখানে বাণিজ্য মেলা হয়, এখানে বাণিজ্য মেলা হইতো এই যে হাতের বাম পাশে। হ্যাঁ, এখন আর এখানে বাণিজ্য মেলা হয় না, এখন হয় হচ্ছে পূর্বাচলে। 300 ফিট দিয়ে গেলে পূর্বাচলে এখন বাণিজ্য মেলা হয়। আগে এখানে হতো, আমি আসতাম অনেক। এই রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তাটা আমি সবসময় ফাঁকা পাই। রাস্তাটা অনেক চওড়া, সম্ভবত এটা 60 ফিট রাস্তা। তো আমি রওনা দিয়েছিলাম 2:10, এখন বাজে 2:25। আমি এখন আসি হচ্ছে বাণিজ্য মেলার সামনে, অর্থাৎ আগারগা। এই যে আমার হাতের বাম পাশে হচ্ছে গণভবন। 5 আগস্টের পরে আপনারা জানেন এটার অবস্থা এখন করুণ। এটাকে এখন সম্ভবত জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে। আর সামনে দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু দারুণ। এই রাস্তাটার এই গাছগুলো কিন্তু অনেক বড় বড়। এগুলা কি গাছ? এগুলো সম্ভবত করই গাছ সব, এবং অনেক বড় বড় গাছ, অনেক পুরনো গাছ। সেই যখন প্রথমে ঢাকা আসি তখন থেকে এই গাছগুলো এখানে দেখি। আর সামনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল। আমি চলে যাব বাম দিকে গিয়ে আমি আসাদ গেট হয়ে ডান দিকে যাব। আসাদ গেটে চলে আসছি, এখন ডান দিকে গিয়ে মোহাম্মদপুর বসিলা হয়ে চলে যাব। এখানে জ্যাম ট্যাম তো থাকবেই। ওই ট্রাক ওই কিরে, একটু থাম ভাই, একটু সাইড দে আমাকে, আমি আগে যাই। আমি তোর কোনো সমস্যা করবো না ভাই, আমি তোর পাশ দিয়ে চাল্লত করে বেরিয়ে যাব। আমাদের গ্রামের একটা ভাষা আছে, চাল্লত করে বেরিয়ে যাব আমি। এই সুবিধা আছে, ভেসপা নিয়ে বা স্কুটার নিয়ে, বাইক নিয়ে, এইটা একটা সুবিধা। চাপাই দিয়ে বের হয়ে যাওয়া যায়। জ্যাম থাকলেও না খুব একটা ইফেক্ট পড়ে না সময়ের উপরে। ওই এদিক সেদিক দিয়ে আশপাশ দিয়ে একটু, আমার ভেসপাটা নিয়ে আমি আরও সহজেই যেতে পারি। অনেক বাইক আছে একটু বাল্কি টাইপের, সেগুলো নিয়ে কিন্তু একটু প্রবলেম হয়, থেমে থাকতে হয়। কিন্তু আমার ভেসপাতে খুবই কম জায়গা লাগে। আমি কিন্তু মোহাম্মদপুরে ঢুকে পড়ছি। এখন আমি আস্তে আস্তে রাইড করে চলে যাব। এই মোহাম্মদপুরের এই জায়গাটা থেকে আমার বসিলা পর্যন্ত যেতে জ্যাম ঠেলতে হবে, কারণ এখানে টেসলা আছে, প্রচুর টেসলা, প্রাইভেট কার, লোকাল বাস টাস সব মিলিয়ে ভালোই জ্যাম ঠেলতে হবে আমাকে। তো ব্যাপার না, একটু তো জ্যাম ঠেলতেই হবে। একদম ফ্রি থাকার জন্য তো আর এই দেশে জন্মাইনি। এই দেশে আমরা জন্মেছি হচ্ছে স্ট্রাগল করে বেঁচে থাকার জন্য। সেটার ভিতরে মজা আছে, আনন্দ আছে। এই যে এইখানে আমি একটা জ্যাম পাবো, এটা হচ্ছে বসিলা, ঠিক আছে, মোহাম্মদপুরের বসিলা 3 রাস্তার মোড়। এখানে তো জ্যাম আমি পাই মাস্ট 10 নম্বরের মতোই। এখানে জ্যাম না পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। জ্যামটা ছেড়ে দিছে, খুব বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই। তবে এই চান্সে যেতে পারবো কিনা কে জানে। আরে বাবারে, এইটুক জায়গা, এই যে বসিলা থেকে বসিলা ব্রিজ পর্যন্ত এইটুক জায়গা না একটু বিপজ্জনক। এলোমেলো গাড়ি চলে, উল্টা দিক থেকে গাড়ি আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে অনেক ধুলাবালি।
আর এই যে বাসগুলা খুব অসুবিধা করে, প্রজাপতি আরও কি যেন বাস চলে এই রোডে। তবে আমি একদম ঠান্ডা মাথায় আস্তে ধীরে চলে যাব। কিরে, এটা কোনো কথা? বকা না, ওকে ধরে তো আসলে কি বলবো, মানে এত অব্যবস্থাপনা বাংলাদেশে। ও আরামসে এসে সামনে দিয়ে মাঝখান দিয়ে দাও, ওটা তুই উল্টা দিক থেকে আসবি, ঠিক আছে, উল্টা দিক থেকে তো আসা একদমই উচিত না। উল্টা দিক থেকে আসবি তুই, পাশ দিয়ে আয়, যে কোনো একটা সাইড দিয়ে আয়, সিগন্যাল দিয়ে ইন্ডিকেটর জ্বালিয়ে আস্তে আস্তে তুই সিগন্যাল দিয়ে যা। ও একদম মাঝখান দিয়ে উল্টা দিক দিয়ে রাজা বাচ্চার মতো আসতেছে। কী অবস্থা! আমার যদি গতি আরও বেশি থাকতো, আমি তো আমার ওর সাথে তো আমার সংঘর্ষ হতো, অথবা আমার যদি চাকাটা স্কিড করতো। আমার তো ছোটো চাকা, আমার তো এই ভেসপার হচ্ছে ছোটো চাকা, এটা তো বড় চাকার বাইক না। ছোটো চাকাতে একটা প্রবলেম আছে কি, হার্ড ব্রেক করলে চাকা স্কিড করে। স্কিড করে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় না, বাট পড়ে যায়, পড়বে মাস্ট। চাকা যদি স্কিড করে পড়বে মাস্ট। কিন্তু আমার এটার ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো, যার ফলে অল্পের জন্য বেঁচে গেলাম। আপনারা হয়তো ক্যামেরায় বিষয়টা বুঝতে পারেন নাই, কিন্তু আমাকে অনেক হার্ড ব্রেক করতে হয়েছে। হ্যাঁ বাবা, না নদী পার হইলে হচ্ছে কেরানীগঞ্জ, তারপরে নবাবগঞ্জ। আর আমি এখন আছি বসিলা ব্রিজে। আর বসিলা ব্রিজের নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে, এটা সম্ভবত ইছামতি নদী, না হয় শীতলক্ষা নদী, আমি সঠিক জানি না, তবে আমি লিখে দেব। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি মোটামুটি জ্যাম ট্যাম ঠেলে চলে আসছি। আর সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা ভালো। এরপরে আমরা গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা পাবো, সেই রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, বাট আমার ভালো লাগে ওই রাস্তা দিয়ে যেতে। সুন্দর ন্যাচারাল বিউটি আছে, প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো। আরেকটু পরে খোলো, আরেকটু পরে খোলো বাবা হেলমেটটা, আরেকটু পরে খোলো, আরেকটু পরে খোলো হেলমেটটা। বৃন্তবর্ণ হেলমেট পরে বেশিক্ষণ থাকতে পারে না, আর অনেক গরম। এই গরমে মাথা টাথা চুল টুল ঘেমে যায়, ভিজে যায়। তো আমি চলতেছি, এই সামনেই হচ্ছে, আমি বাম দিকে টার্ন করে চলে যাব। আচ্ছা, আমি কি বেশি চলে আসলাম নাকি? আমি কি বেশি চলে আসলাম? একটা মসজিদ আছে, মসজিদের পাশ দিয়ে আমাকে বামে যেতে হবে। এই কথা বলতে বলতে এই যে, না এই যে স্টার মসজিদ, আমি এটা খেয়াল রাখছি যে হাতের ডান দিকে স্টার মসজিদ, আর আমি চলে যাব হচ্ছে বামে। এই রাস্তাটা চিপা রাস্তা, বাট গ্রামের ভিতর দিয়ে তো, কেরানীগঞ্জের গ্রামের ভিতর দিয়ে একদমও গ্রাম না, বাট ভালো লাগে, কিন্তু একটু ভাঙাচোরাও আছে। দাঁড়াও বাবা, সামনে একটা দোকান দেখে আমরা থামবো, থেমে হেলমেট খুলবো আর পানি কিনবো। বর্ণর এটা একটা ব্যাপার, ও একটু পরপর পানি খায়। কোথাও যেতে নিলেও ওর জন্য আমাকে অনেক থামতে হয় পানি কেনার জন্য। এটা ভালো, পানি খাওয়া ভালো। সামনে একটা দোকান দেখা যাচ্ছে, আমি একটু থামি এবং ওদের জন্য পানি টানি এবং আরও হেলমেট টেলমেট খুলে ফেলি। আসো বর্ণ। ভাইয়া পানি আছে? একটা পানি দিয়েন তো, 1/2 লিটার। নর্মাল নাই? হ্যাঁ নর্মাল দিয়েন, ঠান্ডা পানি এখন না খাওয়াই ভালো গরমের মধ্যে। ঘেমে গেছে বর্ণ, এই হচ্ছে বিন্তু এবং বর্ণ। কেমন, ভাল লাগতেছে? হ্যাঁ ভাল লাগতেছে রাইডিং? বৃন্ত, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? নাও পানি খাও, ওখানে বসে খাও, এখানে বসে খাও। সো আমরা এখন আছি কোন জায়গায়? এই জায়গাটার নাম, এই রাস্তা দিয়েই যাই, বাট নাম জানি। এই জায়গাটা কোন জায়গা? চণ্ডীপুর। ও, চণ্ডীপুর। আসো আসো, আমরা আছি চণ্ডীপুর। এটা কি কেরানীগঞ্জের ভিতরে পড়ছে? ও আচ্ছা, তারানগর ইউনিয়ন। কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের চণ্ডীপুর গ্রাম, এইখানে আমরা আছি। আমরা যাচ্ছি নবাবগঞ্জ। তো আমরা কেরানীগঞ্জের তারাগঞ্জ থানার চণ্ডীপুর গ্রাম থেকে সামান্য একটু ব্রেক দিলাম, বিন্দুবর্ণ পানি খেলো, হেলমেট খুলে ফেললো। হেলমেট খুলে ফেলাটা আমি সাপোর্ট করি না, আপনারা মাইন্ড করবেন না, বাট বাচ্চাদেরকে না হেলমেট পরানোর ব্যাপারটা একটু ডিফিকাল্ট। আমি শহরের ভিতরে অল টাইম চেষ্টা করি যে হেলমেট পরে রাইড করতে। আমি তো নিজে পরি, বাট ওদেরকেও পরাই, ওদের স্কুল থেকে আনা নেওয়া সব কিছু মিলিয়েই। বাট এইখানে একটু রাস্তাটাও নিরিবিলি, ফাঁকা ফাঁকা, এবং আমিও খুবই স্লোলি ড্রাইভ করব। আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না, আল্লাহ যদি হেফাজত করেন আর কি। তবে রাস্তাটা আমি বেশি এনজয় করি, একটু আঁকা বাঁকা গ্রামের ভিতর দিয়ে।
এই যে এইখানে কিন্তু মানে একটা গ্রামীণ একটা ঘ্রাণ আছে, এই যে গায়ের যে একটা গন্ধ না, গরুর গোয়ালের গন্ধ, তারপরে ধান মেলার গন্ধ, যদিও এখন ধানের সময় না, বাট ওইরকম একটা গন্ধ কিন্তু আসে, নাকে লাগে। এটা না দারুণ, আমি এনজয় করি, খুবই ভালো লাগে। নিরিবিলি দুই পাশে এই যে বুনো ঘাস, তারপরে বুনো গাছ, কলা গাছ, আরও কী কী যেন গাছগাছালি, তার ভিতর দিয়ে এই যে রাস্তা, এটাকে খুব এনজয় করি। এরপরে আরও ওয়াইড রাস্তা আছে। আমি এখান থেকে যেই রাস্তাটা যাচ্ছে সেটা গিয়ে মিশেছে হচ্ছে নবাবগঞ্জের যে মেইন রোডটা, সেই রোডে মিশেছে, এবং ওই রোডটা কিন্তু আরও দারুণ, অর্থাৎ রোহিতপুর পার হয়ে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমরা উঠে আসলাম কদমতলি টু নবাবগঞ্জের যে রাস্তাটা, সেই রাস্তায়, অর্থাৎ এই যে আমরা রোহিতপুরে অ্যাড হয়ে গেলাম ওইখান থেকে। আমরা কিন্তু এখন মেইন রোডে উঠে আসছি। এই রাস্তা দিয়ে শুধু সাঁই সাঁই করে চলে যাব, একই রাস্তা, কোনো ডানে বামে নাই। একবারে গেলে আমরা নবাবগঞ্জে চলে যাব। খুব বেশি সময় আর লাগবে না, সর্বোচ্চ 30 মিনিট। নবাবগঞ্জ যেতে আমি যদি একটু স্পিডিং করে যাই তাহলে আমার 1 ঘন্টা লাগে, কারণ 34-35 কিলোমিটার রাস্তা, খুব একটা ব্যাপার না। আর রাস্তাটাও ফাঁকা থাকে, এই রাস্তায় জ্যাম ট্যাম খুব একটা নাই। আর যদি আমি বাচ্চা কাচ্চা নিয়ে আস্তে আস্তে যাই তাহলে 1.5 ঘন্টা লেগে যায়। এই যে আমরা এখন রোহিতপুর বাজার, এটা হচ্ছে রোহিতপুর বাজার। রোহিতপুর বাজারে একটু রাশ থাকে এখানে। তো যাই হোক, রোহিতপুর বাজারটা পার হতে পারলে একদম ফ্রি, আর কোনো ঝামেলা নাই। তবে বাসটাকে ওভারটেক করতে হবে। এখানে অবশ্য টার্ন আছে, টার্নে তো অবশ্যই ওভারটেক করা যাবে না। বাসটাকে ওভারটেক না করতে পারলে আমি ভেসপা চালিয়ে মজা পাবো না, একটা ব্যারিয়ার হয়ে থাকবে সামনে। আর ওভারটেক করাটা এখানে একটু কঠিন হবে, কারণ এখানে অনেক টার্ন, ডানে বামে অনেক টার্ন। আর ওভারটেক করতে হলে আমাকে স্পিড বাড়াতে হবে, বাসের স্পিডও থাকবে বেশি। আমি আবার তার সাথেও ডাবল করবো যখন স্পিড, সেটা তখন আমার বাচ্চা কাচ্চাদের জন্য ঝুঁকি হয়ে যাবে, আমার ভেসপা রাইডিংয়ের জন্য ঝুঁকি হয়ে যাবে। সুতরাং আমাকে খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে হিসাব নিকাশ করে এই কাজগুলো করতে হবে। আমি করি এই কাজগুলো, আমি খুব ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করেই করি। হুটহাট ওভারটেক করা, হুটহাট চিপায় চাপায় যাওয়া, এটা আমি করি না। বিন্দুবর্ণ ঠিক আছো? ওকে। পাশাপাশি এই সমস্ত রাস্তায় না লুকিং গ্লাসের দিকে প্রচুর খেয়াল করতে হয়। নট অনলি এই সমস্ত রাস্তায়, সব রাস্তায় লুকিং গ্লাসে খেয়াল রাখতে হয়। পিছন দিয়েও গাড়ি আসে। হ্যাঁ বাবা, যাক, আমি কিন্তু ওভারটেক করে ফেলছি। মানে রিস্ক নিয়েছিলাম কি নেই নাই বুঝতে পারলাম না। বাসটা ওই পাশে বাম পাশেই ছিল, বাম পাশে আস্তে আস্তেই যাচ্ছিল। আমি ডান পাশে একটু জায়গা পাইছিলাম, বাট ডান পাশে পানি ছিল, আর একটু পরে ফুটপাথের একটু ভাঙাচোরা ছিল। তবে আমি হর্ন দেওয়াতে বাস ড্রাইভারটা, সে কিন্তু বাস থামিয়ে দিছে, এটা ভালো লাগলো। থ্যাংক ইউ বাস ড্রাইভারটাকে, থ্যাংক ইউ। আসলেই অন্য যদি তেরা বাস ড্রাইভার হতো না, তাহলে সে চলে যেত। আমাকে টাইম দেওয়ার তার টাইম আছে, মানে আমাকে গোনার তার টাইম আছে। বাসওয়ালাদের, ট্রাকওয়ালাদের আসলে এই ছোটো ভেহিকেল যারা চালাই আমরা, তাদেরকে গোনার কোনো টাইম থাকে না। কিন্তু সে কিন্তু আমি হর্ন দেওয়াতে থামিয়ে দিছে। থামিয়ে দেওয়াতে আমি স্পেস পাইছি এবং আমি আস্তে করে বের হয়ে গেছি। আমার যে খুব বেশি গতি ছিল তাও না। সে যদি আমাকে টাইম না দিত, সে যদি চলে যেতে নিত, আমি কিন্তু ব্রেক করে ওইখানে দাঁড়াতে পারতাম। এটা কোনো ব্যাপার ছিল না আমার জন্য। আমি সেই কনফিডেন্সটা গেইন করার পরেই আমি ওইখান দিয়ে বের হয়ে আসছি। এরপরে আরও একটু সামনে গেলে আরও সুন্দর রাস্তা পাবো। সেই রাস্তাটা আরও দুই পাশে অনেক শস্য ক্ষেত, ধান ক্ষেত, অনেক বিশাল বিশাল জমি, যতদূর পর্যন্ত চোখ যায়। এরপরে পাশ দিয়ে একটা লেকের মতো আছে, একটা কি বলবো, ছোট একটা ক্যানেল আর কি। আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে একদম নবাবগঞ্জের দিকে, খুবই দারুণ। আসলে আমি নবাবগঞ্জে যতবার আসি আমি এনজয় করি, ঠিক আছে, আমি খুবই এনজয় করি এই রাস্তাটা। আগে ভাঙাচোরা ছিল, আমি যখন বিয়ে করি 2013 সালের দিকে, তখন কিন্তু এই রাস্তাটা ভাঙাচোরা ছিল, অনেক ভাঙাচোরা ছিল। আর তখন আমার তো তখন ভেসপা ছিল না, আমরা তখন বাসে যেতাম বা উবার টুবার নিয়ে যেতাম বা সিএনজিতে যেতাম। বসিলা থেকে কিন্তু সিএনজি পাওয়া যায়, বসিলা থেকে সিএনজিগুলো একদম নবাবগঞ্জ চলে যায়। তো 120 টাকার মতো ভাড়া নেয়, না 150 টাকার মতো ভাড়া নেয়। সামনে একটা ব্রিজ আছে, সামনে 2টা ব্রিজ পড়বে, অনেক সুন্দর ব্রিজগুলা। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওটা জাহাজ না, ওটা কি জানো, ওটা হচ্ছে বালির জাহাজ, বলগেট বলে, বলগেট। ওটাতে বালি নিয়ে আসে, ওটাতে যখন বালি বোঝাই করে না, তখন কিন্তু ওটা একদম পানিতে ডুবে ডুবে চলে, মনে হয় পানিতে ডুবে যাবে। দুই পাশে দারুণ ন্যাচারাল বিউটি। আর এই যে ব্রিজটা, দারুণ, সেই। আর ব্রিজের রাস্তার দুই পাশে এই যে ছোট ছোট পিলারগুলো যে রং করে দিছে, লাল কালার সাদা কালার,
এতে রাস্তার সৌন্দর্য কিন্তু আরও বেড়ে গেছে। আর এই পাশে দেখেন বিস্তীর্ণ ভূমি, যদিও কিছু কিছু ওই যে জায়গা ভরাট করে না মানে বিল্ডিং উঠতেছে, মানে আসলে কি বলবো, মানুষ শেষ পর্যন্ত কোনো জায়গাকেই সুন্দর থাকতে দেবে না। প্রকৃতিকে আস্তে আস্তে ধ্বংস করে করে মানুষ নিজেও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটা ব্রিজ পার হলাম, এই ব্রিজটার নাম কি, সম্ভবত তুলসীখালী সেতু হবে। সামনে আর একটা ব্রিজ আছে, এবং এইখানে যে সামনে দেখতে পাচ্ছেন বাস পার হচ্ছে, এইখানে না ওই আগে টোল নিত, ঠিক আছে, হুদাই টোল নিত, ওই এলাকার রাজনৈতিক কোনো নেতা পাওয়ার টাওয়ার খাটিয়ে টোল নিত। এখন এই টোলটা তুলে দিছে, এখানে আর টোল নাই। রাস্তাটা কিন্তু দারুণ। আর আমার সামনে বাস, আমার পিছনে বিন্তু আর বর্ণ, আমি ভেসপার উপরে, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। আমরা এগিয়ে চলছি, মাঝে মাঝে দু একটা ট্রাক আসতেছে আমার ডান দিক থেকে, মাঝে মাঝে টেসলার দেখা পাচ্ছি। দুই পাশে ঘরবাড়ি, কখনো গ্রামীণ জনজীবন, কখনো শহুরে জনজীবন, কখনো বিল্ডিং, কখনো সোনের ঘর, কখনো রেস্টুরেন্ট, কখনো পার্ক, সব মিলিয়ে পাগল হয়ে গেছি মনে হয় আমি। বিন্তু বর্ণ হাসতেছে, ওরা ভাবতেছে যে বাবা পাগল হয়ে গেছে। তো যাই হোক, আশা করি ভেসপা ব্লগিং আপনাদের কাছে ভালো লাগে এবং ভালো লাগছে। আমি অলরেডি 4টা ব্লগ দিয়ে দিছি, এইটা নিয়ে 5 নম্বর ব্লগ। আপনাদের যদি ভালো লাগে এই ব্লগিং, এই শহরে জনজীবন, এইরকম মাঝে মাঝে একটু লং ট্যুরে যাওয়া, এই বিষয়গুলো, দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততা, এই যে ভেসপা ব্লগিংয়ের মাধ্যমে রাস্তার ব্যস্ততা, মানুষজন, সব কিছু যে আপনাদেরকে দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করতেছি, এইগুলো যদি আপনাদের ভালো লাগে বা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। ও মাই গড, ও ফেসবুকের মালিক চলে গেল, ঠিক আছে, বিল গেটস চলে গেল, সে অনেক ব্যস্ত। তো যেটা বলতেছিলাম, অবশ্যই আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন ভিউয়ার্স আছেন, এবং আমার এই ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আপনারা যারা ভেসপা ব্লগিং ভালোবাসেন, যারা ভেসপা কিনতে চান বা স্কুটার কিনতে চান, যারা চালাতে চান, তারা কিন্তু আমার এই ব্লগ থেকে অনেক রকম ইনফরমেশনও পেয়ে যাবেন। আর আমার যদি কোনো ইনফরমেশন দেওয়ার বাকি থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই সম্পর্কে জানাবো। সামনে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ব্রিজ, এই যে আমরা এখন উঠবো হচ্ছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে মহাকবি কায়কোবাদ সেতু। আচ্ছা, শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2005 সালে। ও আচ্ছা, কায়কোবাদ সেতু, এটা মহাকবি কায়কোবাদ। ও দারুণ, তো আমি তো আগে কখনো খেয়াল করি নাই যে এটা মহাকবি কায়কোবাদ। এটা হচ্ছে মহাকবি কায়কোবাদ সেতু, বুঝছো? তো আমরা কিন্তু এই মহাকবি কায়কোবাদ সেতুর সামনে একটু উপরে একটু থামবো, ঠিক আছে? এটা একটা সেতু, আর আমরা এর আগে যে সেতুটা পার হয়ে এলাম না, ওটা ছিল হচ্ছে তুলসীখালী সেতু, আর এটা হচ্ছে মহাকবি কায়কোবাদ সেতু। আমরা এখানে একটু থামবো, একটু দেখবো আমরা। নামো বিন্তু বর্ণ, কেমন লাগতেছে? বেশি উপরে ওঠো না বাবা, সাবধানে কিন্তু। দেখছো কত সুন্দর কালো পানি, ও ঘন কালো পানি একদম। আর এই যে পানির উপর দিয়ে কচুরি পানাগুলো সবুজ, আহ দারুণ দারুণ। আর ওই যে ওইখানে দেখো, ওই যে ওইগুলা জানো কি, ওইগুলা হচ্ছে বেদেদের নৌকা। বেদে চেনো? এই ব্রিজটা পুরোটাই কি অনেক সাল আগে। হ্যাঁ, 2005 সাল, আজ থেকে 20 বছর আগের ব্রিজ এটা। দেখো ওইখানে যে দেখতেছো না, ওইগুলো হচ্ছে বেদেদের জনজীবন। ওই যে নৌকাগুলো দেখতেছো না, ওই নৌকাতেই মানুষ থাকে, ওখানেই খায়, ওখানেই ঘুমায়, ওখানেই ওরা জীবনযাপন। তোমরা যেরকম বাসায় থাকো, হ্যাঁ বাড়িতে থাকো, ওরা ওই নৌকায় থাকে। ওরা এইখান থেকে ধরো 2-3 মাস এখানে থাকবে, তারপরে এখান থেকে ওরা কিন্তু অন্য আর এক জায়গায় চলে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, নৌকাই জীবন ওদের, নৌকাই থাকবে ওরা। ওইখানেই ওদের বাচ্চা কাচ্চা আছে, ওইখানেই ওরা খায়, ওইখানেই ঘুমায়, নৌকাতেই ঘুমায়। ওরা হচ্ছে বেদে। আর ওরা ওরা করে কি, ওই যে বাড়ি বাড়িতে ঘুরে এই তোমার বাতের বিষ খসায়, তারপরে দাঁতের পোকা খসায়। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে বলে এই দাঁতের পোকা খসাবেন, এই আর অনেক কিছু করে। আমরা ছোটবেলায় গ্রামে দেখতাম এগুলা, ঠিক আছে? ওকে, লেটস গো। তাহলে তোমরা বেদেদের জীবন বুঝছো? ওই নৌকায় কিন্তু ওরা থাকে। ওরা আবার এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে 2-3 মাস পরে, সেখানে আবার 2-3 মাস থাকবে, তারপরে আবার অন্য গ্রামে চলে যাবে। এইভাবে ওরা সারা বাংলাদেশ যেখানেই জলপথ আছে, জলপথ নদীপথ ধরে ধরে ওরা চলে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। এভাবেই ওরা বড় হবে, একসময় বুড়ো হবে, মারা যাবে। ওরা কখনো ঘর বাঁধবে না, কোথাও একটা ঘর বাঁধবে না, কোনো এক জায়গায় গিয়ে আমাদের মতো ঘর বেঁধে সেখানে থাকবে না। ওরা হচ্ছে মানে ভাসমান জীবন, ওদের যাযাবর জীবন। আসলে চলার পথে অনেক কিছুই শেখার আছে, শিক্ষা দেওয়ার আছে বাচ্চাদের। বাচ্চারা অনেক কিছুই হয়তো বইয়ে পাবে না, জানতে পারবে না। আর এই যে রাস্তাটা না, দারুণ, এই রাস্তাটা দারুণ। দোহার 25 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, ধান পাকছে।
হ্যাঁ, বর্ণ এটাও খেয়াল করছে ধান পাকছে কিনা। ধান পাকছে বলতে কি কিছু কিছু ধান কেটেও নিচ্ছে। ও, রাস্তাটা কিন্তু দারুণ, আর এই যে দুই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, এবং এই ধান ক্ষেতের যখন ধান ক্ষেতগুলো সবুজ থাকে তখন এত সুন্দর লাগে। আর সর্ষের সময় তো মানে এখানে ভয়াবহ অবস্থা, এত সুন্দর, ভয়াবহ সুন্দর আর কি। সর্ষে যখন ফোটে ফেব্রুয়ারি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে একদম হলুদ হয়ে থাকে দুই পাশ। আচ্ছা, হ্যাঁ, এটা আমারও মনে হয়, বুঝছো। বৃন্ত বলতেছে বাবা যখন ম্যাপে তাকাই তখন বাংলাদেশকে মনে হয় অনেক ছোট, আর যখন এইরকম এসে এই যে দুই পাশে ধান ক্ষেত, বিস্তীর্ণ যে মাঠ ঘাট সব কিছুই, রাস্তা রাস্তা যখন দেখি তখন মনে হয় বাংলাদেশ বিশাল বড়। আসলেও কিন্তু তাই। আমাদের দেশটা আসলে সুন্দর, এই যে মাঝে মাঝে এরকম স্বচ্ছ কালো পানির পুকুর, ঠিক আছে। এই পুকুরগুলো দেখলে আমার একটা গান মনে পড়ে যায়, গানটা একটু গাই। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। এখন তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। ওহো, মানে কি যে বাতাস, আমি গান থামিয়ে দিতে বাধ্য হলাম। আর এই যে দুই পাশে তাল গাছ, দুই পাশে তাল গাছগুলো না এই রাস্তার সৌন্দর্য এতটা বাড়িয়ে দিছে। আমরা এখন আছি কোন জায়গায়? এটা খারসুর, জায়গার নাম হচ্ছে খারসুর। এইটা হচ্ছে খারসুরের একটা ছোট্ট ব্রিজ। বাবা তুমি কি এনায়েতপুর থাকো? এনায়েতপুরে আমার বাড়ি বাবা, আমার গ্রাম ওইটা, বুঝছো। তোমারও গ্রাম ওইটা, বৃন্তরও গ্রাম ওইটা। আর এখন আমরা যাচ্ছি মার গ্রামে। নবাবগঞ্জ হচ্ছে মার গ্রাম। এই যে আমরা হাতের বাম দিকে দেখতে পাচ্ছি স্বাগতম নবাবগঞ্জ উপজেলায়। এইটাই হচ্ছে মহাকবি কায়কোবাদ, বুঝছো। উনি হচ্ছে মহাকবি কায়কোবাদ। দেখো তোমরা একটু মহাকবি কায়কোবাদকে দেখো। মহাকবি কায়কোবাদের জন্ম কত সালে জানো? 25শে ফেব্রুয়ারি 1897 সালে। মানে জানো, 1897 থেকে 1997, 100 বছর। 1997 থেকে 2025, আরও 27 বছর, 28 বছর, মানে 128 বছর আগে উনি জন্ম নিয়েছিলেন। আর মৃত্যু হয়েছিলেন হচ্ছে ওনার 21 জুলাই 1951। আজ থেকে আরও 70-75 বছর আগে উনি মারা গেছেন, বুঝছো। ইনি হচ্ছেন মহাকবি কায়কোবাদ। ওনার জন্ম হচ্ছে এই নবাবগঞ্জ উপজেলায়, এই যে স্বাগতম নবাবগঞ্জ উপজেলা। বুঝতে পারছো তোমরা? চলো তাহলে আমরা কি শিখলাম? মহাকবি কায়কোবাদ কোথায় জন্ম নিয়েছেন? নবাবগঞ্জ। মহাকবি কায়কোবাদের জন্ম কোথায়? নবাবগঞ্জ। নবাবগঞ্জ। এই যে তোমরা আর কোনোদিনও ভুলবা না, ঠিক আছে। এরপরে তোমরা হয়তো বা তোমাদের বইয়ে পাবা মহাকবি কায়কোবাদের কোনো কবিতা পাবা, সেখানে তার জন্মসাল, মৃত্যুসাল এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করে কি? এবং এটাও আসবে যে মহাকবি কায়কোবাদের জন্মস্থান কোথায়, কারণ তোমরা কিন্তু আর ভুলবা না, তাই না? হ্যাঁ। তোমরা জানো যে ওনার জন্ম নবাবগঞ্জ, তোমাদের নানুর বাড়ি এলাকায়। আবার দেখো ওনার যে জন্ম, ঠিক আছে, সে 1857 সালে, 1897 সালে, ঠিক আছে। 1897 সালে জন্ম। উনি কিন্তু প্রায় 127 বছর আগে ওনার জন্ম। আর উনি মারা গেছেন কত বছর আগে বললাম? 1951 সালে মারা গেছে। এই তো বৃন্দর তো মুখস্থ হয়ে গেছে 1951 সালে, তাহলে তো আর ভুলবো না। দেখছো চলতে চলতে কত কিছু শেখা যায়। এটা কিন্তু বইয়ে পাবা, কিন্তু তখন তোমার কি করতে হতো? বইতে মুখস্থ করতে হতো। আর এখন তুমি চলতে চলতে শিখলা, এইটা তুমি আর জীবনে ভুলবা না, বুঝছো। আচ্ছা, নবাবগঞ্জে কি আছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। নবাবগঞ্জ হচ্ছে ঢাকা জেলার একটা উপজেলা, ঢাকা থেকে 34-35 কিলোমিটার দূরে। আর নবাবগঞ্জ হচ্ছে মেইন সদর হচ্ছে নবাবগঞ্জ, নবাবগঞ্জ থানা যেটা। আর নবাবগঞ্জে থাকার ভিতরে আছে হচ্ছে কিছু জমিদার বাড়ি আছে। কলাকোপা নামে একটা জায়গা আছে, সেইখানে একটা জমিদার বাড়ি আছে, একটা না দুইটা জমিদার বাড়ি আছে সেইখানে। আর আছে হচ্ছে আরও বেশ কিছু পুরনো ঘর বাড়ি, পুরনো জমিদার বাড়ি টাড়ি, এগুলো নবাবগঞ্জে আছে। আর নবাবগঞ্জেই কিন্তু ওই যে মৈনট ঘাট, যেটা আমরা মিনি কক্সবাজার বলি, এই মৈনট ঘাট কিন্তু নবাবগঞ্জেই। আমি আমার শ্বশুর বাড়ি থেকে সামান্য একটু গেলেই, জয়পাড়া ওই দিক দিয়ে গেলেই কিন্তু নবাবগঞ্জের মৈনট ঘাট, মিনি কক্সবাজার। এখানে কিন্তু ইদানিং অনেক ট্যুরিস্ট আসেন, ঠিক আছে। আমি একবার গেছিলাম। ও দেখছো রাস্তার পাশে এই যে বেগুনি বেগুনি ফুলগুলো, হ্যাঁ পুরা ফুল। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, বাতাসে আবার দোল খাচ্ছে, আবার ধীরে ধীরে পাতা উড়ে যাচ্ছে, মানে একটা স্বর্গীয় অনুভূতি আর কি। এইটাই জীবন আসলে। আমার এই যে হ্যাঁ হ্যাঁ, এটা কি ফুল বর্ণ? সাকুরা। সাকুরা। তুমি জানো?
ওয়াও, এই সাকুরা ফুল হ্যাঁ দেখো বেগুনি, কত সুন্দর ফুল। আসলে এইটাই তো জীবন, এই যে বেঁচে থাকার আনন্দ। এইখানে এই দেখো ধান ধান কেটে এখানে রেখে দিছে। এইখান দিয়া সাকুরা ফুল আবার পাশ দিয়ে কৃষকরা হাইটা যাইতা। হ্যাঁ হ্যাঁ, সাকুরা ফুল পাশ দিয়ে কৃষকরা হেঁটে যাচ্ছে, দারুণ দারুণ। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে আসলে ওয়াও বা উচ্ছ্বাস প্রকাশের জন্য না মাঝে মাঝে আমাদের দেশই যথেষ্ট। ঠিক আছে, চলতে চলতেই আপনাকে জাস্ট শুধু, হ্যাঁ তার পাশে ধান ক্ষেত, বর্ণ বলতেছে তার পাশে ধান ক্ষেত, এগুলো আসলে আপনাকে এনজয় করতে হবে, আপনাকে চক্ষু মেলে দেখতে হবে। ওই যে একটা কবিতা আছে না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সেটাই আসলে এই যে যেতে যেতে এই ফিলটা হচ্ছে। তো আমরা এখন যেখানে চলে আসলাম সেটা হচ্ছে নবাবগঞ্জ থানার টিকিরপুর গ্রাম। টিকিরপুর, এই জায়গাটাই হচ্ছে টিকরপুর। টিকরপুর টিকরপুর না টিকিরপুর। আর এই যে বাম পাশ দিয়ে চলে গেছে হচ্ছে আর একটা গ্রাম গালিমপুরে। আর আমরা চলে যাব হচ্ছে নবাবগঞ্জের দিকে। আর আমরা যেখানে যাব সেটা, সেই জায়গাটার নাম কিন্তু বাগমারা। আর রাজশাহীতেও কিন্তু একটা বাগমারা আছে। আর এটা হচ্ছে নবাবগঞ্জের বাগমারা। নবাবগঞ্জের বাগমারাই হচ্ছে বৃন্তবর্ণের নানু বাড়ি। আর আমরা টিকরপুর পাস করে আসলাম। হ্যাঁ, ওই যে লেখা আছে এখানে টিকরপুর। আর হচ্ছে মাওয়া, ও আচ্ছা, এই পথ দিয়ে কিন্তু মাওয়াও যেতে পারবেন আপনারা। একদম সোজা গেলেই আপনারা মাওয়া পাবেন, মাওয়া ঘাট, এখান দিয়ে কিন্তু যাওয়া যায়। এখানকার নামগুলা কিন্তু সুন্দর। একটু অদ্ভুত অদ্ভুত নাম আর কি। টিকরপুর, তারপরে সামনে আছে হচ্ছে আগলা। তো আমরা এই যে আগলা প্রায় চলে আসছি। আগলাটা পার হয়ে গেলে আমরা সম্ভবত কোমরগঞ্জ, কোমরগঞ্জের পরে আমরা বক্সনগর, বক্সনগরের পরে হচ্ছে বাগমারা। এই যে আমরা আগলা পার হচ্ছে, এটা হচ্ছে আগলা বাজার। এরকমই তো রাস্তা ছিল গ্যাংটকে। গ্যাংটকে এরকম রাস্তা ছিল? তোমার কথাবার্তা শুনলে এরকম রাস্তা বলে গ্যাংটকে ছিল। হ্যাঁ, অনেকটা এরকমই, একটু পাহাড়ের উপরে সরু সরু রাস্তা, উপর থেকে দুধদাপ নিচে নেমে যায়। আচ্ছা, আমি তো তেল তুলবো, আমি একটু আমার খেয়াল নেই তেলের পাম্পটা যেন কোথায়। সামনেই একটা তেলের পাম্প আছে কোথাও একটা, সেই জায়গা থেকে আমার অবশ্যই তেল তুলতে হবে। আমি লাস্ট 4 লিটার তেল তুলছিলাম, এখন চলছি হচ্ছে 55 কিলোমিটার, তার মানে আমার প্রায় 2 লিটার শেষ, আর 2 লিটার আছে। এই তো পেয়ে গেছি, হাতের ডান পাশেই হচ্ছে পাম্প। এবং ইয়েস, ব্যাক করতে হলো না আমাকে। এবং আজকে একদম ট্যাঙ্কি ফুল করে নেব, কোনো কথা হবে না। মেসার্স জাকির এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন, এটা হচ্ছে বর্ধনপাড়া। আচ্ছা, বর্ধনপাড়াতে এই তেলের পাম্প, মনে রাখতে হবে। মাঝে মাঝে এখান থেকে তেল নিতে হয় নবাবগঞ্জ আসলে। তেলের দাম কি আজকে থেকে 1 টাকা কমছে ভাই? ও আচ্ছা, 25 টাকা হয়েছে নাকি? ফুল করে দেন, ফুল করে দেন। এই ভেসপাতে বা স্কুটারে তেল তোলার এটা একটা বিশাল ঝামেলা, এটা আমি খুব ফেস করি। এই তেল দিতে 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 টাঙ্কি ভর্তি হওয়ার পরে আর বোঝা যায় না, উপচায়া পড়ে যায়। এটা খুব বাজে একটা ব্যাপার আমার কাছে। দিয়ে দাও, এই এই, এই, ভাই ভাই, আস্তে আস্তে আস্তে। আরে, আমি না বললাম যে একটু দেখে দেখে দিয়েন। দেখছেন কি অবস্থা, এতটা পড়ে না, আজকে অনেক বেশি পড়ে গেল। মানে উনি খেয়াল করে না, আপনি মনে অন্যদিকে তাকাইছিলেন নাকি? এটা তাকায় থাকতে হয়, এই যে 4-5 লিটার পরে তাকায় থাকতে হয়, তা না হলে উপসায় পরে। উনি ধরেই ছিল, অন্যদিকে তাকায় ছিল, এই জন্য এত বেশি পড়লো, এত বেশি পড়ে না। তো যাই হোক, তেল টেল পড়লো একটু, যদিও এখানে দেখাচ্ছে 5.24, বাট আমার মনে হয় যে ওই 24টা ফেলেই দিছে, মানে 5 লিটার নিতে পারছি আর কি। চলো চলো যাই, আমার এখন ট্যাঙ্কি ফুল, নিজেকে এখন একটু বড়লোক মনে হচ্ছে। এইখানে খুব দেখে শুনে যেতে হবে, এদিক থেকে গাড়ি আছে, আমার মনে হয় এখন আমরা যেতে পারি। যাক, তেলটা তুলে নিলাম, টেনশন মুক্ত, যে কয়দিন থাকবো ঘুরবো ফিরবো তেলের আর সমস্যা হবে না। তো যাই হোক, এই যে আমার পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে এটাই কিন্তু সেই ইছামতি নদী। এখন যদিও বন্যার টাইম না, এখানে অনেক পানি থাকে বন্যার সময়। তো এই নদীটাই হচ্ছে ইছামতি নদী। এই নদীটাই চলে গেছে ওই যে আমরা ব্রিজে থামলাম সেই ব্রিজের নিচ দিয়ে। আর এই নদীর পাশ দিয়ে হচ্ছে মসৃণ রাস্তা, একদম মাখনের মতো মসৃণ রাস্তা। আর আমার ভেসপায় ফুল ট্যাঙ্কি তেল, আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, বৃন্তবর্ণর নানু বাড়ি। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। আর এইখানে
এই যে বাইকারগুলো যে এই নবাবগঞ্জে প্রচুর বাইক চলে, কিন্তু নবাবগঞ্জে প্রচুর বাইক, মানে আমার মনে হয় প্রতিটা বাড়িতে যদি একজন পুরুষ মানুষ থাকে, তার বয়স যদি 12 বছরের উপরে হয় বা 18 বছরের কাছাকাছি হয়, 18 বছর হওয়ার জন্য অপেক্ষা করে না, তার আগে বাইক কিনে দেয়। আমার হ্যাঁ হ্যাঁ, আমার হিরো অ্যাকশন 5 যে ক্যামেরা, হিরো অ্যাকশন 5 প্রো, সেটার কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেছিলো। ব্যাটারি শেষ হয়ে বন্ধ হয়ে গেছিলো। এইমাত্র আবার রাস্তার সাইডে গাড়ি থামিয়ে ব্যাগ থেকে ব্যাটারি বের করে তারপরে আবার স্টার্ট করলাম। আচ্ছা, তাহলে ব্যাটারি সাপোর্ট আমাকে দিল কতক্ষণ? মানে এখন বাজে হচ্ছে 4টা, আমি বের হয়েছি 2টা 10-এ, মানে অলমোস্ট 2 ঘন্টা আমাকে সাপোর্ট দিল। অবশ্য আমি টানা ভিডিও করতেছি, খুব কম সময়ই ছিল যে বন্ধ করছি, এবং আমি ভিডিও করতেছি হচ্ছে 2.7K 60 FPS, এই জন্য ব্যাটারি আরও বেশি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমি যদি 1080p-তে করতাম 24 FPS বা 30 FPS-এ, তাহলে হয়তো বা এটা আমাকে আরও 2 ঘন্টা সাপোর্ট দিত। হ্যাঁ, আর আমরা চলে আসছি বাগমারা বাজার, এটাই হচ্ছে বাগমারা বাজার। আমরা প্রায় চলে আসছি, আমাদের অলমোস্ট 2 ঘন্টাই লাগলো, যদি ওই বিরতি টরিতগুলো বাদ দেই তাহলে হয়তো বা 2 ঘন্টা থেকে একটু কম, 20-25 মিনিট কম। এটাই হচ্ছে বাগমারা বাজার। আর এই বাগমারা বাজার দিয়ে সোজা গেলে হচ্ছে নবাবগঞ্জের পরে তারপরে হচ্ছে সোজা গেলে আপনার জয়পাড়া, মামা টাওয়া পড়বে, মৈনট ঘাট পড়বে। আর আমরা এখন এই বাগমারা বাজার থেকে চলে যাব হচ্ছে ডান দিকে, একটা ব্রিজ আছে, বাগমারা ব্রিজ বলে এটাকে, বাগমারা বড় ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে গিয়ে ব্রিজটা পার হইলেই আমরা চলে যাব বিন্দুবর্ণর নানু বাড়ি। ও যেটা বলতেছিলাম, এইখানে প্রচুর বাইক, প্রত্যেক ঘরে ঘরে বাইক, এবং এই বাইকে আপনি হেলমেট দেখবেন, খুবই কম হেলমেট দেখবেন। এরা হেলমেট পরে না বললেই চলে, হয়তো বা প্রয়োজন মনে করে না, কিন্তু এই যে আমার সামনে একটা যাচ্ছে হেলমেট নাই, পাশে 2জনে একটা ঠেলে নিয়ে যাচ্ছে হেলমেট নাই। আমি হেলমেট খুব কম দেখি, 100টা বাইক দেখলে হয়তো বা 1-2টা বাইকে হেলমেট দেখি, তাও যদি তারা শহর থেকে আসে আর কি। তো এরা হয়তো ভাবে যে হেলমেটের দরকার হবে না বা আমাদের কোনো সমস্যা হবে না পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট করলে, কিন্তু ভাই যখন অ্যাক্সিডেন্টটা করবে তখন কে বাঁচাবে? আমরা কিন্তু চলে আসছি বাগমারা ব্রিজ পার হয়ে। তো ঠিক আছে, এই ব্লগটা আর কন্টিনিউ করব না, এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, রিকোয়েস্ট আপনাদেরকে, ব্লগটা শেয়ার করবেন, এবং আরও যদি ব্লগ পেতে চান তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমরা কিন্তু চলে আসছি, এই বিল্ডিংটা যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।